দৌড়ো 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 দৌড়ো, কোথায় যাচ্ছ? জিএফ এবং বিএফের সাথে কথা বলতে রুকো, যারা সবার করো, তোমাদের জন্য এত সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা যে কেপি 2022-এর প্রি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের নিশ্চয়ই উপকার হবে। এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিওটি শুরু করার আমি পূর্বে তোমাদের একটা কথা বলে দিই, যারা সূত্র ব্যবহার করে অঙ্ক করো তারা এই ভিডিও থেকে দূরে থাকো, কারণ সূত্র এবং সূত্র ব্যবহার করে যারা অঙ্ক করে আমি কোনোটি পছন্দ করি না। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি যে কোনো প্রশ্ন 2 সেকেন্ডে করার চ্যালেঞ্জ তোমাদের কাছে রাখছি। তো তোমরাও এই পদ্ধতিটি শিখে নাও, তোমরা 2 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে রামের আয় সামের আয় অপেক্ষা 20% বেশি। রামের আয় অপেক্ষা শতকরা কত কম। যখনই এই টাইপের প্রশ্ন বলবে যে বেশি এবং এখানে বলবে কম, তো তখনই তোমরা এই পদ্ধতিটি অবলম্বন করবে। আমি তোমাদেরকে শিখে দিচ্ছি। মনে করো 20%, এর অর্থ কি? আমাদের 1-এর বেশি বলেছে, তো 20% অর্থ হচ্ছে 1-এর 5, অর্থাৎ 1-এর 5 আমাদের কত হয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের কমার ভ্যালু কত হয়ে যায়? 1/6 আমাদের কমে যাবে। আর 1/6 সমান আমরা কত জানি? 16/2/3। আমাদের উত্তর হয়ে গেল। এরপর বলবে স্যার তুমি এটা কী করলে, আমাদের তো কোনোই বোঝা গেল না। তো চলো এই নিয়মটি আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করি। এটা আমার চ্যানেলে একবার ডিটেলস আলোচনা হয়েছে, কিন্তু ওখানে আমার ফোনটা ঠিকমতো ছিল না, ভিডিওটি ভালো হয়নি। তো চলো আজকে তোমাদেরকে পুনরায় আমি এই প্রসেসটি যেটা আমি এখন তোমাদেরকে শেখাবো, সেটা যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাদের প্রযোজ্য হবে। সব চ্যাপ্টারের ক্ষেত্রেই তোমরা এই রুলটি করতে পারবে। তো জাস্ট তোমাদেরকে শিখে নিতে হবে যে কীভাবে প্রয়োগ করব। তো এই পদ্ধতি বলে এটাকে আমি পার্সোনালি নাম দিয়েছি, এটার পদ্ধতিটার নাম হচ্ছে কমা বাড়ার পদ্ধতি। মনে করো কোনো জায়গায় বেশি বলেছে, কোনো জায়গায় কম, তার জন্য আমি নাম দিয়েছি কমা বাড়ার পদ্ধতি। এই পদ্ধতি আমাদের হয়ে থাকে, মনে করো কিছু একটা ভ্যালু আমাদের যদি x/y রূপে বেড়ে যায়, কি হয়? বেড়ে যায়। তাহলে আমাদের কমবে সেই ভ্যালুটা কত হবে না x + y রূপে আমাদের কমে যাবে। এবার এই প্রশ্নের সঙ্গে তোমরা তুলনা করে দেখো, আমাদের 20%, অর্থাৎ আমাদের কত হবে? 1/5 হবে। 20% অর্থাৎ কি 1/5 আমাদের বেড়েছে। অর্থাৎ এখানে x-এর মান কত হচ্ছে? 1, y-এর মান কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে এখান থেকে যদি বলি যে কমার ভ্যালুটা কত হয়ে যাবে, দেখো x-এর মান কত রয়েছে? 1, আর যেহেতু এখানে আবার x-এর মান কত রয়েছে? 1, আর y-এর মান এখান থেকে দেখো 5, তাহলে 1/5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা কত হচ্ছে? 1/1 + 5 হচ্ছে 6। তাহলে 1/6 রূপে আমাদের কমে যাবে। আর 1/6 আমরা পার্সেন্টেজে কত জানি না? 16.23% জানি। এবার তোমরা বলবে যে না স্যার আমি এই সব ভ্যালুগুলি মনে রাখি না, এটা হবে না। 1/2 আমাদের কত হয়ে যায়? 50% হয়ে যায়। 1/3 আমাদের হয়ে যায় 33.33% হয়ে যায়। এই যে পার্সেন্টেজ ভ্যালুগুলো, এগুলো তোমাদের 10 তক্ক, বা যদি তোমরা CHSL বা CGL এইসব পরীক্ষা দাও তাহলে তোমাদের 25 অর্থাৎ 25 তক্ক মনে রাখতে হবে। তো চলো দেরি না করে এর পরের অঙ্কে আমরা চলে যাই। এবার তোমরা শিখে গেছো, এই ভিডিওটি পজ করো আর একইভাবে এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও। দেখো এটাও 2 সেকেন্ডের বেশি লাগবে না কখনোই। দেখো এখানে কি বলেছে যে গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় তবে গ্যাসের ব্যবহার পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। দেখো এখানেই আমি বললাম যে বৃদ্ধি বলবে, আর এক জায়গায় যদি কম বলে তাহলে তখনই আমরা এই নিয়মটি কী করবো? ফলো করব। দেখো এখানে বৃদ্ধি বলেছে আর এখানে বলেছে যে কত কমাতে হবে। তাহলে দেখো তো কত গ্যাসের দাম কত বৃদ্ধি পেয়েছে? 25%। আমাদের কত হয়? 1/4 হয়। তাহলে 1/4 আমাদের যদি বেড়েছে তাহলে আমাদের কত কমবে? 1/5 আমাদের কমে যাবে। আর 1/5 আমরা কত জানি? পার্সেন্টেজে 20% হয়ে যায়। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এই জাস্ট 2 সেকেন্ড। এগুলা দেখো আমার কোনো, যে তুমি বলবে নিজে অপশান সেট করেছো, কিন্তু আমি নিজে অপশান কখনোই সেট করিনি। তোমরা চেক করে নেবে যে কেপি যে প্রি হয়েছে 2022-এ, সেই প্রশ্নগুলো আমি সেখান থেকে তুলে নিয়ে এখানে করে তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট 2 সেকেন্ডের বেশি কখনোই লাগবে না। আমার সারা অ্যারিথমেটিক তোমাদেরকে আমি 4 থেকে 5টা যে এমন রুল আছে আমার কাছে, সেই রুলগুলো যদি তোমরা ফলো করো তোমাদের প্রায় 70% অ্যারিথমেটিক হয়ে যাবে। তো চলো দেরি না করে পরের অঙ্কে চলে যাই।
এবার দেখো এই প্রশ্নে কি বলেছে, এক ব্যক্তি বার্ষিক 12.5% হারে কিছু টাকা ধার করেন, 4 বছর পর সুদ হিসেবে ব্যাংকে তিনি 1250 টাকা জমা দেন, ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন? তাহলে এখানে আমাদের মূলধনটা বের করতে বলেছে। তো আমি তোমাদেরকে এই অঙ্কটি করার আগে আমি বলে দিই, সরল সুদ যেটা হয় সেটা মূলধন অর্থাৎ প্রিন্সিপালের কত পার্সেন্ট হয়। আমি যদি বলি যে সময় হয়, মনে করো এখানে রয়েছে 4 বছর এবং সুদের হার হয়, সেই দুটির গুণ করে আমাদের যত পার্সেন্ট হবে সেটাই আমাদের সুদ হয়, না কার? প্রিন্সিপাল অর্থাৎ মূলধনের। তাহলে এখান থেকে আমি যদি বলি যে 4 গুণিত 12.5, তাহলে আমাদের কত হবে? 50 হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের পার্সেন্টেজে সরল সুদ কত হবে? 50%। কিন্তু দেখো বলেছে সুদ হিসেবে ব্যাংকে তিনি অ্যাবসোলুট ভ্যালুতে 1250, এটা তো অ্যাবসোলুট ভ্যালু, তো 1250 টাকা জমা দেন। সুদ অ্যাবসোলুট ভ্যালুতে দিচ্ছে 1250, কিন্তু আমরা দেখছি আমাদের পার্সেন্টেজে কত হচ্ছে? 50% হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি 50% সমান আমাদের কত হয়ে যাবে? 1250 টাকা হয়ে যাবে। এরপর যেহেতু আমাদের মূলধন সবসময় 100% হয়ে থাকে, তাহলে এখান থেকে যদি বলি আমাদের 100% কত হয়ে যাবে? যেহেতু এই পাশে আমাদের কত হয়ে গেল? দ্বিগুণ হয়ে গেল, তাহলে আমাদের এই পাশেও কত হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ 1250-এর দ্বিগুণ কত হয়ে যাবে? 2500 টাকা হয়ে যাবে। আমাদের উত্তর হয়ে গেল। দেখো যে কোনো অঙ্ক আমি বলেছি আজকে 2 সেকেন্ডের বেশি লাগবে না। দেখো এইটা একটুকু যদি তোমরা বুঝতে পারতে যে আমাদের সরল সুদটা কি হয়, যে সময় এবং সুদের হারের গুণফল হয়, যেটা পার্সেন্টেজে। তাহলে পার্সেন্টেজ আমরা দেখলাম যে 50%, কিন্তু আমাদের অ্যাবসোলিউট ভ্যালুতে 1250। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা বলতে পারি যে 50% সমান হচ্ছে 1250, তাহলে 100% হয়ে যাবে 2500 টাকা। জাস্ট এইটুকু করার ছিল। এবার এই যে তুমি বলবে স্যার যে কি করে তুমি বলতে পারলে যে সুদটা আমাদের সময় এবং বার্ষিক সুদের হারের যে গুণফল রূপে থাকে? তো চলো আমি তোমাদেরকে এটা ডিটেলস বুঝিয়ে দিই যে এটা কিভাবে হয়। দেখো সবাই আমরা 10 ক্লাস থেকে একটা সূত্র পড়ে আসছি, I সমান PTR/100, বা আমরা এখনও পরীক্ষার হলে যাই তো I সমান PTR/100ই বেশিরভাগ ছেলে করে থাকে। তো I সমান PTR/100। এবার আমি যদি এই পিটাকে এই পাশে নিয়ে আসি, মনে করো I সমান পি, আর এদিকে তাহলে কি থাকবে? TR, আর নিচে 100। তাহলে দেখো I সমান ইন্টারেস্ট, অর্থাৎ সুদ সমান কি হবে? টি ইন্টু আর, টাইম ইন্টু রেটের গুণফল রূপে থাকে। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সুদটা আমাদের কি থাকে, যে টাইম এবং রেট অর্থাৎ সময় এবং সুদের হারের গুণফল রূপে থাকে। সেটা নাকি পার্সেন্টেজ, সেটা কার পার্সেন্টেজ হবে? না মূলধনের পার্সেন্টেজ হবে। তোমরা এই যদি শর্ট ট্রিকগুলো বা এই যে কনসেপ্টগুলো শিখে থাকো, তোমাদের কখনোই পরীক্ষার হলে অসুবিধা হবে না। দেখো এর পরের অঙ্কটা একইভাবে কনসেপ্টের আছে, কিন্তু তোমরা একটু যদি ভালো করে দেখো তাহলে তোমরা ওটা নিজেই পারবে। তো চলো পরের অঙ্কে চলে যাই। দেখো এবার এই প্রশ্নে কি বলেছে, কোন মূলধন 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? তো মনে করো যে মূলধন রয়েছে সেটাকে আমি প্রথমে 100 টাকা ধরে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আর এই অঙ্কটি আমি তোমাদেরকে নাম্বার লাইনে দেখিয়ে দিচ্ছি। মনে করো 100 টাকা রয়েছে তার মূলধন, বলছে 20 বছর পরে কত হচ্ছে? 3 গুণ, অর্থাৎ 100 আছে, তাহলে 3 গুণ করলে আমাদের কত হবে? যে 300 টাকা হবে। না কত বছরে? 20 বছরে। এবার আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে কি হয়, আমাদের যে সুদটা পাই সেটি আমাদের কি হয়? সময় এবং সুদের হারের সাথে সাথে সমান হয়। তাহলে দেখো তো বন্ধুরা, এখান থেকে আমরা সুদ কত পাচ্ছি? তোমার কাছে 100 টাকা ছিল, 300 টাকা হলো, অর্থাৎ তুমি এখান থেকে 200 টাকা সুদ পাচ্ছ। তো তাহলে দেখো এখান থেকে আমি যদি বলি আয় সমান কত পাচ্ছ? 200 টাকা তুমি সুদ পাচ্ছ। 100 ছিল, 300 হলো, অর্থাৎ তুমি 200 টাকা সুদ পেলে। এবার কি আমি একটু আগে তোমাদের বলে দিলাম যে সময় এবং সুদের হারের গুণফল হবে। তো সময় আমাদের যেহেতু দেওয়া আছে 20, এবার তাহলে 20-র সাথে আমরা কি এমন গুণ করব যে আমাদের কত হয়ে যাবে? 200। যেহেতু সুদ আমাদের 200 রয়েছে, তাহলে দেখো 20-র সাথে আমরা যদি 10 গুণ করি আমাদের কত হয়ে যাবে? 200 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কোন অপশানে রয়েছে? ডি অপশানে রয়েছে। তাহলে এখান থেকে আমরা যেহেতু 20 পেয়েছিলাম, 20-র সাথে আমরা যদি 10 গুণ করে দিই তাহলে আমাদের কত হয়ে যাবে? 200। এটা হচ্ছে আমাদের সময়, আর এটা আমাদের কি হবে? হার, সুদের হার। এই দুটির গুণফল রূপেই সবসময় আমাদের সুদটা থাকে। তো দেখো বন্ধুরা, এটাও আমাদের কত সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড। জাস্ট আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। এটা তোমরা যখনই বারবার প্র্যাকটিস করবে তোমাদের মাইন্ডে চলবে যে 100 থেকে আমাদের 3 গুণ হলো, অর্থাৎ আমরা 200 টাকা বেশি পাচ্ছি। 200 টাকা বেশি পাচ্ছি অর্থাৎ 20 বছর হচ্ছে, তাহলে 20 ইন্টু আমাদের কি এমন গুণ করব? আমাদের ভেবে নিতে হবে যে আমরা 10 গুণ করলে 200 পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের সুদের হারটা কত হয়ে যাবে? 10% হয়ে যাবে। তো চলো দেরি না করে পরের অঙ্কে চলে যাই।
তো দেখো এই প্রশ্নে কি বলেছে যে একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 25 মিটার জলের উপরে আছে, খুঁটিটি কত লম্বা। তো খুঁটিটির যে মোট দৈর্ঘ্য হবে তোমাদেরকে সেটা বের করতে বলেছে। তো আমি প্রথমে এই অঙ্কে যে মোট কাদায় এবং জলে যে টোটাল রয়েছে সেটা আমি বের করে নেব। কিভাবে দেখো, আমাদের কাদায় রয়েছে 1/2 অংশ এবং জলে রয়েছে 1/3 অংশ। তাহলে এই দুটি যদি আমি যোগ করে নিই তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এখান থেকে লসাগু হয়ে যাবে 6 লসাগু হয়ে যাবে। এরপর কি নিয়ম, 2 দিয়ে ভাগ করতে হয় লসাগু, যেটা পাই আমরা উপরে গুণ করতে হয়। তাহলে 2 যদি দিয়ে আমরা 6কে ভাগ করি 3 পাবো, এবং 3-এর সাথে যদি গুণ করি আমাদের 3-1-কে 3 হয়ে যাবে। একইভাবে 3 দিয়ে যদি 6কে ভাগ করি 2 এবং 2-1-কে 2 হয়ে যাবে। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, 5-এর 6 অংশ হচ্ছে। এই 5-এর যে 6 অংশ এটা বোঝার চেষ্টা করবে বন্ধুরা ভালো করে। মোট যদি দৈর্ঘ্য যে খুঁটিটির 6 হয় তার মধ্যে 5 অংশ কাদায় এবং জলে মোট রয়েছে। যে কাদায় এবং জলে যে যোগ করে হচ্ছে সেটা আমাদের 6 ভাগের মধ্যে 5 ভাগ রয়েছে। এর থেকে আমরা বলতে পারি যে কত অংশ আমাদের উপরে রয়েছে। নিশ্চয়ই 6 ভাগের মধ্যে যদি 5 ভাগ আমাদের কাদায় এবং জলে থাকে, নিশ্চয়ই 1 ভাগ উপরে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবি যে 6 ভাগের মধ্যে 1 ভাগ কি আছে, উপরে আছে। এটা আমাদের কিসে রয়েছে, ভগ্নাংশে। কিন্তু আমরা যদি মিটারে দেখি আমাদের জলের উপরে কত মিটার রয়েছে না, 25 মিটার রয়েছে। তাহলে এর থেকে বলতে পারি আমরা যে ভগ্নাংশে যে আমাদের 1 ইউনিট উপরে রয়েছে কিন্তু আমাদের মিটারে কত রয়েছে, 25 মিটার উপরে রয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি তুলনা করে বলি যে আমাদের ইউনিট 1 ইউনিট সমান আমাদের হয়ে যাবে 25 মিটার। এবার যেহেতু খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে আমরা ভগ্নাংশে 6 ইউনিট, তাহলে আমাদের 1 ইউনিট সমান যদি 25 হয় তাহলে 6 ইউনিট সমান আমাদের কত হয়ে যাবে, 6 × 25 হয়ে যাবে। তাহলে 6 × 25 আমাদের কত হয়, 150 রুপিয়া দেগা। একটা ভিডিও আছে না, আছে। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে 150 মিটার দৈর্ঘ্য। খুঁটিটার যে দৈর্ঘ্য হবে সেটা আমাদের 150 হবে। দেখো এবার এই প্রশ্নে কি বলেছে, কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন। তো যখনই এই টাইপের তোমাদের প্রশ্ন আসবে তোমাদের মনে করে নেবে যে ক্রেতা যে মনে করো যে জিনিসটি সে ক্রয় করতে চাইছে সেই জিনিসটির মূল্য হচ্ছে 100 টাকা, কি ধরে নেবে 100 টাকা। এরপর যে বলেছে ক্রমিক, এর অর্থ হচ্ছে পরপর, তাহলে প্রথমে সে 10% ছাড় পাচ্ছে। তাহলে 100 টাকায় যদি আমি 10% বের করি তাহলে আমাদের 10 টাকা হয়। তাহলে একবার ছাড় পাওয়ার পর তার যে জিনিসটির ক্রয় মূল্য হবে 90 টাকা হয়ে যাবে। এরপর সে 10% কমানোর পর 90 টাকায় ক্রয় করবে, কিন্তু সে তো আবার 20% ছাড় পাচ্ছে। তাহলে এবার 90 টাকার আমরা 20% বের করে নেব। যে 90 টাকার 20% কত হয়ে যাবে দেখো তো এখান থেকে বন্ধুরা, যে আমি তোমাদেরকে বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতে যে 10% বের করতে হয় তাহলে আমরা একটা শূন্য বাদ দিয়ে দিই। তাহলে আমাদের এখান থেকে যদি বলি যে 10% আমাদের কত হয়ে যাবে, 9 টাকা হয়ে যাবে। এবার যদি বলি এখান থেকে 20% কত হয়ে যাবে, যেহেতু এদিকে দুগুণ হলো তাহলে এদিকেও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 18 টাকা। তাহলে আমাদের 20% সমান কত হয়ে যাচ্ছে, 18 টাকা। তাহলে এবার সে 90 টাকায় না ক্রয় করে যেহেতু পরের বার 20% ছাড় পাচ্ছে তার জন্য সে এবার কত মানে জিনিসটি ক্রয় করবে, সে 90 থেকে আবার 18 টাকা বিয়োগ করে দেবে, অর্থাৎ সে 72 টাকায় ক্রয় করবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে 100 টাকায় কেন ধরলাম, এটা কারণ হচ্ছে আমরা পার্সেন্টেজ সবসময় 100-র উপরেই নিয়ে থাকি। তার জন্য দেখো আমরা কত সহজে এখান থেকে পেয়ে গেলাম যে আমরা 100 টাকা দাম ছিল, আমরা 72 টাকায় ক্রয় করে নিলাম। তাহলে আমাদের এখান থেকে ছাড় কত পেলাম দেখো তো, 100 থেকে যদি আমরা 72 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হচ্ছে, 28 টাকা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি বলি আমরা 28 টাকা ছাড় পাচ্ছি, কিন্তু আমরা যেহেতু আমাদের বলেছি যে শতকরা হারে আমরা কত পার্সেন্ট ছাড় পাচ্ছি, শতকরা যেহেতু আমরা 100 ধরে নিয়েছি তাহলে এর থেকেই বলতে পারি যে আমরা 28% ছাড় পাচ্ছি। আমাদের উত্তর হয়ে গেল। এবার এই প্রশ্নটি যে তোমাদের এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম, এটাও লেখার প্রয়োজন হয়। এবার আমি তোমাদেরকে এই প্রশ্নটি নাম্বার লাইনে বুঝিয়ে দিচ্ছি যে এটা আমাদের আসলে ডিটেলস হয় কি জিনিসটা। মনে করো বিক্রেতা সেই জিনিসটির মূল্য 100 টাকা রেখেছে, কত রেখেছে, 100 টাকা। এরপর ক্রেতা প্রথমে 10% ছাড় পাচ্ছে, অর্থাৎ 100 টাকার উপরে কত ছাড় পাচ্ছে না, 10%। 100 টাকা 10% আমাদের সবাই জানা আছে যে 10 টাকা হয়। এরপর একবার সেই ছাড় পাওয়ার পর এটা 90 টাকা উপরে লিখে নিচ্ছি, কারণ 10 টাকা ছাড় পাচ্ছে। তাহলে এবার সে একবার ছাড় পাওয়ার পর কতই ক্রয় করবে না, 90 টাকায় ক্রয় করবে। এরপর সে আবার 20% ছাড় পাচ্ছে। তো এবার কী হবে, যে 90 টাকা আছে সেই 90 টাকার উপরে সে 20% ছাড় পাবে। এবার 90 টাকার 20% আমরা এখনই দেখলাম কত হচ্ছে, 18 টাকা হচ্ছে। তাহলে সে 90 টাকার থেকে আরও 18 টাকা কী করবে, কমে ক্রয় করবে, অর্থাৎ 90 থেকে 18 যদি আমরা বাদ দিই আমাদের কত হয়ে যাবে, 72 টাকা হয়ে যাবে। এবার সে 100 টাকায় না ক্রয় করে কত টাকায় ক্রয় করবে, 72 টাকায়। এবার দেখো তো যেহেতু 100 টাকা
থেকে কত টাকা কম হলো, এখান থেকে যদি আমরা নাম্বার লাইনে দেখি আমাদের কত হচ্ছে 28 টাকা হচ্ছে তো। 100 টাকায় প্রথমে যে বিক্রেতার দাম রেখেছিল সে এবার 72 টাকায় ক্রয় করছে, অর্থাৎ সে 28 টাকা কমে কি করছে, ক্রয় করছে। তাহলে 28 টাকায় যদি সে ক্রয় করে, এর অর্থ 100 টাকায় 28 টাকা সে ছাড় পাচ্ছে, অর্থাৎ 28% ছাড় পাচ্ছে। এভাবেই যদি এই টাইপের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় করে আসতে হবে। তো চলো দেরি না করে পরের অঙ্কে চলে যাই। দেখো এবার এই প্রশ্নে কি বলেছে, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে পড়ে, মোট 66 জন কলা বিভাগের ছাত্র পড়ে, কত শতাংশ বাণিজ্য বিভাগের ছাত্র? তো যখন এই টাইপের প্রশ্ন আসবে, একটা সাধারণ ছেলে কি করবে, প্রথমে এই 15%, 120-র 15% বের করবে, কতজন হচ্ছে, সেটা আবার কি করবে 66-র সাথে যোগ করবে, সেটা আবার দেখবে যে কত হচ্ছে সেটার থেকে আবার বাদ দেবে। তো আমরা ওভাবে করব না। দেখো আমরা কিভাবে করব, যেহেতু মোট 120 জন এখানে রয়েছে, তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে এই 66 জন যে হচ্ছে, যেটা কোন বিভাগের, কলা বিভাগের, সেইটা আমরা দেখব যে কত পার্সেন্টেজ হচ্ছে। তাহলে দেখো তো বন্ধুরা, 120-র 50%, অর্থাৎ অর্ধেক। তাহলে কত হবে, 120-র অর্ধেক আমাদের 50% কত হয়ে যাবে, এখান থেকে 60। 120-র অর্ধেক হচ্ছে 60, কিন্তু আমাদের 60 নয়, কত রয়েছে 66। আমরা এখান থেকে যদি দেখি 10% কত হচ্ছে, 12 হচ্ছে 10%, তাহলে আমাদের 5% কত হবে 6। তাহলে দেখো এখান থেকে আমরা যদি বলি আবার 5% সমান কত হয়ে যাবে 6, অর্থাৎ আমাদের যে 66 জন আছে কলা বিভাগে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 55%। তাহলে দেখো আমাদের কলা বিভাগে রয়েছে 55 এবং বিজ্ঞান বিভাগে রয়েছে 15%। এটা কি, বিজ্ঞান বিভাগে রয়েছে 15%। টোটাল কত পার্সেন্ট হচ্ছে 5 5 10 0 হাতে থাকি ধরো 1, 5 আর রেখে ছোটো ছেলে এরকম করা হয়ে যাচ্ছে, এটা 5 রেখে 6 রেখে 7। তাহলে আমাদের মোট হচ্ছে কলা বিভাগ এবং বিজ্ঞান বিভাগে 70% হচ্ছে, তাহলে পরে রইল কত 30%। তাহলে 30%টাই আমাদের কি হয়ে যাবে, বাণিজ্য বিভাগের ছাত্র হয়ে যাবে। তো এইভাবে তোমরা কনসেপ্ট থেকে করার চেষ্টা করবে, তোমাদের তাড়াতাড়ি অঙ্কটা হবে সূত্রের পেছনে না গিয়ে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাদেরও একটু মানে কি হবে, সাহায্য হয়ে যাবে এবং আমার চ্যানেলটিও একটু গ্রো করবে, তার জন্য বলছি। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও এবং একটি পারলে লাইক দিয়ে দাও। তো চলো আজকে এই পর্যন্তই থাক। যদি তোমরা এর পরবর্তী পার্ট 2 চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও যে আমাদের এর পরের যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলাও তোমরা আমাকে আমরাকে দাও করে, তাহলে আমি ঠিক তোমাদেরকে পার্ট 2 করে দেব। তো থ্যাংক ইউ।